আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ছো তাদের জন্য আজকে এই দ্বিতীয় ক্লাসটি। এটা হলো অনুশীলনী সমাধান করব আমরা 1.1 তোমাদের বইয়ে যে অনুশীলনী রয়েছে। এর আগে আমি প্রথম অধ্যায়ে স্বাভাবিক সংখ্যা অংশে এই অধ্যায় সম্পর্কিত যে বেসিকগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি। তোমরা আগের ভিডিওটি যারা দেখোনি তারা সেটা দেখে নিবে, তাহলে এই কথাগুলো বুঝতে সহজ হবে। তো আমরা অনুশীলনী সমাধানের জন্য একেবারে সব করবো এরকম না, অর্থাৎ একই আইটেমের কিছু জিনিস আমি বুঝিয়ে দিব, অর্থাৎ সেই আলোকে তুমি বাকি সব সমাধান করে ফেলতে পারবে আশা করি। তো তুমি একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো, আশা করি সব বুঝতে পারবে এবং কিছু জিনিস লিখো। তো প্রথমে তোমাদের 1 নম্বরে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সেখানে লেখা আছে যে নিচের সংখ্যাগুলোকে অঙ্কে লেখো। নিচের সংখ্যাগুলোকে অঙ্কে লেখো। তো অঙ্কে লেখার জন্য আমি এখানে গ নাম্বার লিখেছি। সেখানে লেখা আছে ৭৬,০৯,০৭০। ৭৬,০৯,০৭০। তো আমরা আগের ক্লাসে বলেছিলাম, যখন আমরা দেশীয় সংখ্যা পঠন পদ্ধতিতে কোনো সংখ্যাকে লিখি তখন আমরা সাধারণত ঘরগুলো গুনে থাকি কোথায় থেকে? আমরা সাধারণত ঘরগুলো গুনে থাকি ডান দিক থেকে, আর পড়ার সময় আমরা বাম দিক থেকে পড়া শুরু করি। আমরা যখন লিখবো তখনও আমরা বাম দিক থেকে লিখবো, ঠিক আছে? কিন্তু ঘরটা ঠিক করবো কোথা থেকে? ডান দিক থেকে। ওকে, আমাকে যতটুকু পর্যন্ত লিখতে বলেছে ততটুকুর ঘর আমরা বিবেচনা করলেই চলে। দেখো, আমরা এখন শিখবো অঙ্কে কথায় থেকে কিভাবে অঙ্কে লিখতে হয়। কথায় থেকে কিভাবে অঙ্কে লিখতে হয় সেটা আমরা শিখবো। কি লিখেছে? ৭৬,০৯,০৭০। ৭৬,০৯,০৭০। তো ৭৬,০৯,০৭০ কে কিভাবে অঙ্কে লিখবো? তাহলে আমরা কত ঘর পর্যন্ত যেতে হবে? লক্ষের ঘর। আমরা বলেছিলাম একক আর দশক একসাথে গুনবো, হাজার আর অযুতকে একসাথে গুনবো, লক্ষ আর নিযুতকে একসাথে গুনবো। লক্ষের তাহলে কয়টা ঘর? দুইটা। তাহলে এখানে যখন ৭৬ লক্ষ বললো তাহলে লক্ষের কি দুই ঘর পূরণ হয়েছে না? হয়েছে। ৯,০০০, তাহলে হাজারের কয়টা ঘর পূরণ হয়েছে? একটা। ৭০। তো আমরা একটু আগে এই পর্যন্ত চলে আসি। ৭৬ দিয়ে বোঝাচ্ছে লক্ষের একদম দ্বিতীয় ঘর পর্যন্ত আমাদের আসতে হবে। তাহলে দেখো একটু চিন্তা করো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাই না? এটা হচ্ছে এককের ঘর, দশকের ঘর, শতকের ঘর, হাজারের ঘর, লক্ষে হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে আমাদের যা লিখতে বলবে খেয়াল করো, ৭৬ লক্ষ যখন বললো, ৭৬ লক্ষ লিখতে হলে আমাদের লক্ষের দুইটা ঘরই ব্যবহার করতে হবে, তাই না? তাহলে আমরা লিখি, যা বলবে তাই লিখে ফেলবা। লেখার সিস্টেমটা কি? যা বলবে তাই লিখে ফেলবা। তাহলে কিভাবে লিখবো? ৭৬ লক্ষ, দেখো ৭৬ লক্ষের ঘর পূরণ হয়ে গেছে। এবার তোমাকে যদি প্রশ্ন করা হয় লক্ষের ডান পাশের ঘরটা কি, লক্ষের ডান পাশে হাজারের দুইটা ঘর আছে। কয়টা ঘর? হাজারের দুইটা ঘর। মনে রাখবে, যেই ঘরের কথা বলে নাই সেই ঘরে শূন্য দিতে হবে। যেই ঘরের কথা বলে নাই সেই ঘরে কি দিতে হবে? শূন্য দিতে হবে। খেয়াল করো, লক্ষের পর পরই কার ঘর? হাজারের কয়টা ঘর? দুইটা ঘর। তাহলে দেখো কি বলছে? ৯,০০০। তাহলে ৯ লিখতে হলে দেখো হাজারের কয়টা ঘর? দুইটা। এখন যদি তোমাকে বলি, যদি বলি যে এই দুই ঘরে ৯ লেখো, তুমি যদি এইভাবে লেখো তাহলে সেটা কত হবে? ৯০। কিন্তু তুমি যদি লেখো ০৯ তাহলে কত হবে? ৯,০০০। তাহলে এই ৯,০০০ লিখতে হলে কি করতে হবে? ০৯ লিখতে হবে। কেন? কারণ হাজারের দুইটা ঘর পূরণ করতে হবে। হাজারের কয়টা ঘর? দুইটা ঘর। যেই ঘরের কথা বলে নাই সেই ঘরে শূন্য দিতে হবে। তাহলে লেখার নিয়মটা কি? প্রথমে যা বলবে তাই লিখবো, প্রথমে যা বলবে তাই লিখবো এবং আমরা পরের ঘরগুলো বিবেচনা করবো। যেই ঘর বলে নাই সেই ঘরে শূন্য লিখবো। একেবারে সহজ নিয়ম। তো আমরা নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যা বলবে তাই লিখবো। আমি আবার বলি নিয়ম, তোমাকে যা বলবে, ৭৬ লক্ষ বলছে, ৭৬ বলছে, ৭৬ই লেখো। ঘরটার নাম কি? লক্ষ। লক্ষের দুইটা ঘরই পূরণ হয়ে গেছে। ওকে, এরপরে পরপর কার ঘর আসে? হাজারের ঘর। তুমি শুধু মনে করবা যে কার ঘর আসলো সেই ঘরগুলো পূরণ করছে কিনা। কার ঘর আসলো? হাজারের দুই ঘর আসছে। এখন হাজারের দুই ঘরের মধ্যে ওরা কি বলে দিয়েছে? ৯,০০০। ৯,০০০ লিখতে তার দুই ঘর লাগে না। তাহলে এক ঘরে শূন্য আর এক পরের ঘরে ৯ লিখবো। তাহলে লিখবো ০৯। এখন এরপরে এর হাজারের পরে কার ঘর? শতকের ঘর। শতকের কয়টা ঘর? একটা। শতকের কথা কি বলছে? না, আমরা শতককে দেখতে পাচ্ছি না। তাহলে সেই ঘরে কি দিব? শূন্য। যেই ঘরের কথা বলবে না সেই ঘরে শূন্য দিব। আমরা কথায় থেকে অঙ্কে লিখছি, তাহলে সেই ঘরে শূন্য দিয়ে দাও। এরপরে দুই ঘর। দুই ঘরে কাকে লিখবো? দুই ঘরে আমরা লিখবো ৭০। দুই ঘরে কাকে লিখবো? ৭০। তাহলে আমরা দিয়ে দিলাম ৭০। এবার কমা ব্যবহার করব। কমা তো আমরা ব্যবহার করছি দেশীয় পদ্ধতিতে। কমা ব্যবহার করার নিয়ম কি? প্রথমে ৩ ঘর পর একটা কমা দিতে হয়, তারপর ২ ঘর পর পর কমা দিতে হয়। তাহলে প্রথমে ৩ ঘর পর পর কমা, তারপরে
3 ঘর পর কমা, তারপরে 2 ঘর পর কমা। দেখো 76,09,070 হয়েছে। অনেক কথা বলেছি, কারণ হচ্ছে দুইটাও যদি ভালোভাবে বোঝানো যায় তাহলে পরেরগুলো তুমি নিজেই পারবে, এটা আমিও করতে হবে না। তো দেখো 30,09,004, দেখো এটা আমি কিভাবে লিখি, 30 লক্ষ লিখে ফেলি, 30 ওকে, 30 লক্ষ হয়ে গেল না? হয়ে গেল। লক্ষের পরে কার ঘর? দুইটা হাজারের ঘর আছে। হাজারের কথা কি বলছে? না, দুইটাই শূন্য, একটা দুইটা। এরপরে হাজারের পরে কার ঘর? শতকের ঘর। শতকের কথা বলছে? বলছে তো, 900। 900 কি হবে? 9। তারপরে কত? 4। এখন আসো 900 পরে কি? 900 পরে একক এবং দশকের ঘর রয়েছে। 900 পরে কয়টা ঘর আছে? একটা দুইটা। কার ঘর? একক এবং দশকের ঘর রয়েছে। তাহলে এখন 904 লিখতে হলে কি এককের ঘর দশকের ঘর দুইটাই লাগবে? না, শুধু একক হলেই তো চলে। তাহলে এককের ঘরে 4 দাও, বাকি ঘরে 0 দিয়ে দাও, হয়ে গেল। এরপরে কমা ব্যবহার করবে। পরীক্ষায় যদি এভাবে লেখো তাহলে চলবে, ঠিক আছে। এরপরে আমি যদি ঘ নাম্বার করি, ঘ নাম্বার হচ্ছে তোমাদের বইও একটু দেখবে, বইতে মিলাবে। 5,03,02,007, এখানে কোটি পর্যন্ত আসতে হবে। তাহলে আমরা এইভাবে চিন্তা করি, আমাদের 8টা ঘর লাগবে, তাই না? কোটি যেহেতু বলেছে, তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে আমাকে যা বলবে তাই তো লিখবো। আমাদের বলছে 5 কোটি, তাহলে কোটি ঘরে 5 লিখি, 5 কোটি। এরপরে কার ঘর? লক্ষের 2 ঘর। খেয়াল করো, এটা হলো লক্ষের 2 ঘর, এটা হলো হাজারের 2 ঘর, এটা শতকের ঘর, এই দুইটা আবার একসাথে। তো বলছে কি 5 কোটি 3 লক্ষ। 5 কোটি 3 লক্ষ। 3 লক্ষ লিখতে হলে এখানে 0 দিতে হয়, এখানে 3 দিতে হয়, এই তো লক্ষের ঘর পূরণ হয়ে গেল। এরপরে কার ঘর? 5 কোটি 3 লক্ষ 2,000। 2,000 যদি লিখি তাহলে হাজারের ঘরে 2 লিখতে হলে এখানে 0 দিতে হয়, এখানে 2 দিতে হয়, তাই না? 2,000। এরপরে শতকের কথা কি বলেছে? 2 লক্ষ 2,007। 2,007, তাহলে 2,000, এখানে 0 দেব, এখানে 0 দেব, এখানে 7 দেব। কেন এখানে 0 দিয়েছি? কারণ শতকের কথা বলে নাই, এরপর হচ্ছে 7। ওকে। এরপরে ও নাম্বারে কি বলেছে? 98 কোটি 7 লক্ষ। তোমাকে 98 কোটি বলছে, খেয়াল করো, 98 বলছে, 98 লেখো। যখন অঙ্ক থেকে সংখ্যা থেকে কোথায় থেকে অঙ্কে লিখবো তখন যা বলবে তাই লেখা শুরু করো। 98 বলছে, 98 লেখো। ওকে। এখন কার ঘর পূরণ করছে? খেয়াল করো, 98 কোটি, কোটির ঘর পূরণ হয়েছে। এরপরে পর কার ঘর? লক্ষের 2 ঘর। কি বলছে? কোটি 7 লক্ষ। তাহলে 7 লক্ষ লিখতে তো লক্ষের 2টা ঘর তো পূরণ করতে হবে, তাহলে কি লিখবো? 0 7। ওকে। এরপরে কার ঘর? হাজারের 2 ঘর। হাজারের 2 ঘরের কথা কি বলছে দেখি, 98 কোটি 7 লক্ষ 5,000। কত হাজার? 5,000। তাহলে অবশ্যই হাজারের 2 ঘরে 0,5 হবে, তাই না? 0,5 9, 5,009। তাহলে শতকের কথাও বলে নাই, দশকের কথাও বলে নাই, শুধু 9 লিখতে হবে। তাহলে আরো 2টা ঘর 0 দিয়ে আমরা 9 লিখে দেব, ঠিক আছে। এরপরে বলছে কি 102 কোটি। কি লিখছে? খেয়াল করো, এটা একটু দেখো। বলছে 102 কোটি, 102 কোটি 5,708, 5,708। কিভাবে করব? 102 কোটি। খেয়াল করো, কোটির ঘর পর্যন্ত আসতে হবে আমাদের। 102 বলছে, 102 লেখো, 102, ঠিক আছে। 102 কোটির ঘর শেষ। কোটির পর কার ঘর? কোটির পরে কার ঘর? কোটির পরে যা, কোটির ঘরে যা বলবে তাই লেখো, তোমাকে যা বলবে তাই লেখো। 102 বলছে, 102 লেখো, 102 কোটি। ওকে ফাইন। এরপরে লক্ষের 2 ঘর, তাই তো? লক্ষের কথা আছে? নাই তো, লক্ষের কথা নাই। তাহলে লক্ষের কয়টা ঘর? 2টা ঘরেই 0। কোনো ঘরের কথা না বললেও সেই ঘরে 0 দিতে হবে, তাহলে আমরা 2টা 0 দিয়ে দিলাম। এবার আসো 5,000। 5,000 লিখতে তো আর 2 ঘর লাগে না, তাহলে লিখবো 0,5। হল না? 5,000। হাজারের ঘর পূরণ হয়ে গেছে। এরপরে পর কার ঘর? শতকের ঘর, বা 700। ওকে। এরপরে কত? 708। 8 লিখতে তো আর দশকের ঘর লাগবে না, তাহলে একটা 0, একটা 8 হয়েছে। আশা করি সবাই বুঝছো। এরপরে কমা ব্যবহার করে দিবে। এখানে আমি যদিও কমা দিইনি, তোমরা কমা দিয়ে দাও। 3 ঘর 2 ঘর পর কমা দিতে হয়। এখানে 3 ঘর, তারপরে 2 ঘর পর কমা দিতে হয়। বুঝছো? এভাবে লিখে দিবে। এরপরে দেখো আমি ঝ নাম্বার লিখছি, এটা লিখছি, এটা ঝ নাম্বার। ঝ নাম্বারটা হচ্ছে 3,500 কোটি। 3,500 কোটি বড় একটা সংখ্যা। 3,500 কোটি
85,921 3,500 এটা তো তুমি লিখতে পারো, লেখো 3,500 কোটির ঘরে 3,500 বলছে 3,500ই লিখবো, কোটির ঘরে যা বলবে তাই লিখবো। 3,500 লিখলাম। 3,500 কিভাবে লিখলাম? ওই আগের নিয়মে যেভাবে লেখে আর কি। 3,500 আমরা লিখতে পারি 3,500 কোটি, কোটির ঘর এখন কি কোটির ঘর শেষ হয়েছে, কার ঘর? কোটির ঘর। কোটির ঘরের পরে কার ঘর? কোটির ঘরের পরে অবশ্যই লক্ষের দুই। কি বলছে? 3,500 কোটি 85 লক্ষ। কি বলছে? 85 লক্ষ। তাহলে আমরা 85 লক্ষ লিখলাম। লক্ষের ঘর শেষ, হাজারের দুই ঘর। হাজারের দুই ঘরের কথা কি বলছে? কিচ্ছু বলা নেই, তার মানে দুইটা শূন্য। হাজারের দুই ঘরে দুইটা শূন্য। এরপরে কি? এরপরে বলছে 85 কোটি 500 কোটি 3,500 কোটি 85 লক্ষ 921। তার মানে হাজারের দুই ঘর শেষ। এরপরে কার ঘর আসবে? শতকের ঘর। তাহলে শতকের ঘরে কত? 900। 900 কত? 21। 921 হয়ে গেল। কমা দাও, এক ঘর দুই ঘর দুই ঘর পর পর কমা। এখানে 3,500, ঠিক আছে? এখানে 3,500 কোটি 85 লক্ষ 921। ওকে, আসলে অনেক সহজ। ঝ নাম্বার যেটা রয়েছে সেটা কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে রয়েছে। তোমাদের মনে আছে আন্তর্জাতিক পদ্ধতি কিভাবে করে? আন্তর্জাতিক পদ্ধতি হচ্ছে একক, দশক, শতক, এই তিনটা আলাদা আলাদা ঘর কিন্তু। তারপরে হাজার, হাজারে কয়টা ঘর? তিনটা। এরপরে 1 2 3, এটা কার ঘর? মিলিয়ন। বিলিয়ন, বিলিয়নের কয়টা ঘর? তিনটা। প্রতিটারই বিলিয়নের পরে ট্রিলিয়ন, ট্রিলিয়নেরও তিনটা ঘর। এরপরে হচ্ছে কি 50 বিলিয়ন। কত বিলিয়ন? 50। তাহলে বিলিয়নের ঘরে কত লিখবো আমরা? 50। এখন দেখো 5 কিন্তু এই ঘরে লেখা যাবে না, তাহলে কিন্তু 500 হয়ে যাবে। 50 বিলিয়ন 301 মিলিয়ন। কত মিলিয়ন? 300। মিলিয়নের ঘরে কত? 301। তাহলে 301 কিভাবে লেখা আমরা তো জানি, 301 মিলিয়ন। হাজারের ঘরে, হাজারে কয়টা ঘর পূরণ করতে হবে আন্তর্জাতিক পদ্ধতিতে? তিনটা। হাজারের ঘর আন্তর্জাতিক পদ্ধতিতে তিনটা। লিখছে 301 মিলিয়ন 538,000। 538,000, আর কিচ্ছু বলে নাই। তার মানে কি বাকি ঘর লিখবো না? বাকি ঘরে শূন্য দিলাম। 1 2 3। ওকে, এই তো এক নম্বর অঙ্কগুলো আসলে অনেক ইজি। কথায় লিখতে হবে এভাবে আমাদেরকে, এভাবে যদি লেখো তাহলে হয়ে গেল। এইগুলো আমি মুছে ফেলি। এরপরে 2 নম্বর অঙ্কগুলো দেখো। 2 নম্বর অঙ্কগুলো আমাদের যেভাবে বলেছে যে অঙ্ক থেকে কথায় লেখো। কিভাবে লিখবো অঙ্ক থেকে কথায়? অঙ্ক থেকে কথায় লেখার নিয়ম কি? আমি অল্প কয়েকটা দেখাবো। আমি গ নাম্বার থেকে একটা দেখাচ্ছি 2 নম্বরের জন্য। এটা হলো কি অঙ্কে থেকে আমি একটা দুইটা দেখাই, তুমি ভালো করে বুঝো, তাহলে বাকিগুলো তুমি নিজে ঝটপট করে ফেলো, তাহলে দেখবে যে একদম ইজি। তো দেখো গ নম্বরে এখানে আছে 4 4 0 0 7 8 5। তাহলে অঙ্ক থেকে কথায়, অঙ্ক থেকে কথায় কেমনে লেখে সেটা আমরা একটু শিখতে চাই। এটা লেখার নিয়ম হচ্ছে, কিভাবে লেখে সেটা লেখার নিয়ম হচ্ছে প্রথমে কমা ব্যবহার করতে হবে। অঙ্ক থেকে যদি কথায় লিখতে চাও তাহলে তোমাকে অবশ্যই আগে কমা ব্যবহার করতে হবে। তাহলে তোমরা একটু কষ্ট করে কমা ব্যবহার করে ফেলবে। কমা কিভাবে ব্যবহার করে সেটা আমরা জানি। 3 ঘর পর, তারপর 2 ঘর পর পর কমা দিতে হয়। প্রথমে 3 ঘর পর কমা দিতে হয়, তারপরে 2 ঘর পর পর কমা দিতে হয়। তাহলে সেটা যদি আমরা করি তাহলে দেখো, এখন দেখো আমরা এবার ঘর গুনি। একক, দশক, শতক, হাজারের 2 ঘর, লক্ষের 2 ঘর। তাহলে লক্ষের 2 ঘরে কত আছে? 44। তাহলে 44 লক্ষ। প্রথমে সংখ্যা, তারপরে তার ঘরের নাম লিখে দিতে হবে। 44 লক্ষ। হাজারের কথা বলবো না, যার ঘরে শূন্য তার কথা বলার দরকার নেই। তাহলে 44 লক্ষ, হাজারের কথা বলবো না। 700 একক দশক একসাথে বলতে হয়, তাই না? 85। তাহলে কি লিখবো? আমরা লিখবো 44 লক্ষ 785। ঠিক আছে, এই তো হয়ে গেল। আমি আরেকটা বড় সংখ্যা লিখতে চাই। আমরা ঘ নাম্বার অংশ করি, ঘ নাম্বারের অংশ করি। তুমি এই কথাগুলো ভালো করে বুঝো, তাহলে আশা করি তুমি নিজেই লিখতে পারবে। এখানে আছে, ধরো মাঝখানেটা করি আমি। এখানে তিনটা আছে, 94 30 30 9 7 9 9। এটা কিভাবে লিখবো? সেই আগের কথা, প্রথমে কমা ব্যবহার করব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 3 ঘর পর কমা, তারপর 2 ঘর পর পর কমা। তাহলে দেখো এটা হলো হাজারের 2 ঘর গেল, লক্ষের 2 ঘর গেল, তারপরে কি লিখবো?
কোটি। তাহলে কত কোটি? 9 কোটি। প্রথমে সংখ্যা তারপরে তার ঘরের নাম 9 কোটি, তারপরে 43 লক্ষ, লক্ষের 2 ঘরে 43, তাহলে লিখব 43 লক্ষ, তারপরে 799, আর এরপরে রয়েছে তোমাকে যদি বলি 8 3 9 0 0 7 6 5, এটা কিভাবে লিখবো? প্রথমে কমা দাও, তাহলে এখন তুমি নিজেই বলতে পারবে, বলো আমার সাথে সাথে বলো। কোটির ঘর অবশ্যই, লক্ষ, হাজার, শ, তারপরে একক দশক। দেখো 8 কোটি, প্রথমে সংখ্যা তারপরে ঘরের নাম, তাহলে 8 কোটি 39 লক্ষ, হাজারের ঘর নাই, বলারও দরকার নাই, 768 হয়ে গেল। তাহলে আমাদের 2 নম্বর অঙ্কগুলো শেষ। এরপর আমরা পরের অঙ্কটা করি। 3 নম্বর আমি এটা বুঝতে ফেলি। এরপরে দেখো 3 নম্বর অঙ্কে কি বলেছে তোমাদেরকে? 3 নম্বর অঙ্কে তোমাদেরকে বলেছে যে 3 নম্বর এগুলোকে বলেছে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক রয়েছে। তো সার্থক অঙ্ক কয়টা আমরা তো জানি। সার্থক অঙ্ক কয়টা? আমরা বলছি যে শূন্য থেকে যে আমরা 1 2 3 4 5 6 7 8 9 0, এখানে কয়টা অঙ্ক আছে? 10টা অঙ্ক, তাই না? 10টা অঙ্কের মধ্যে প্রথম যেই 9টা অঙ্ক রয়েছে, এই যে এখানে এই 9টা অঙ্কে এগুলো হচ্ছে সার্থক অঙ্ক। কি অঙ্ক? সার্থক অঙ্ক। কেন এটা সার্থক? কারণ এদের নিজস্ব মান আছে, এদের নিজস্ব কি আছে? মান আছে। এইগুলোর তোমার কি বের করতে বলছে? তোমার স্থানীয় মান বের করতে বলছে। স্থানীয় মান আমরা দুইভাবে বের করতে পারি, অর্থাৎ লেখার ফরম্যাটটা দুইভাবে, সেটা বললাম। তো লেখার ফরম্যাটটা বলছে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক রয়েছে তাদের কি বের করো? স্থানীয় মান বের করো। স্থানীয় মান বের করে আমি দেখাই। তো তোমরা ছোটবেলায় যেভাবে স্থানীয় মান বের করতে, প্রথমে সেটা দেখাই। 7 0, তারপরে হচ্ছে 8 0 9, এখানে কয়টা সার্থক অঙ্ক আছে? 1 2 3, মাত্র 3টা সার্থক অঙ্ক আছে। তাহলে এটা হলো একক। আমরা বলছি স্থানীয় মান চেঞ্জ হয়। স্থানীয় মান কি হয়? পরিবর্তন হয়। কেন? কোন অঙ্ক তার অবস্থানের জন্য যে মান প্রকাশ করে তাকে স্থানীয় মান বলে। অর্থাৎ 8 এখানে লেখার কারণে 800 হয়ে যাবে, তাই না? তাহলে দেখো, তাহলে আমরা ছোটবেলায় যেভাবে করছি সেটা হলো এরকম 9 একক। 9 এককে কত হয়? শুধু 9, তাই না? 9 এককে 9। তাহলে এরপরে যদি 8 এর জন্য লিখি, তাহলে 8 কোন ঘরে আছে? একক, দশক, শতক। তাহলে কি লিখবো? 8 শতক। 8 শতকে কি লিখবো? 800। দেখো 8 এর পরে কয়টা ঘর ছিল? 2টা, এই কারণে 2টা শূন্য দিয়েছি। 9 এর পরে কোনো ঘর নাই, এজন্য কোনো শূন্যই হবে না। তারপরে 7 এরটা লিখি আমরা। 7 একক, দশক, শতক, হাজার, এটা হলো কি? অযুত, তাই না? এই ঘরের নাম কি? অযুত। এই ঘরের নাম লিখতে হবে। এটা হলো কি বের করতেছি আসলে? স্থানীয় মান নির্ণয়। কি নির্ণয়? স্থানীয় মান নির্ণয়। 7 অযুত। 7 অযুতে কয়টা শূন্য হবে সাথে সাথে? আমরা একটু গুণে দেখি। 7 এর পরে কয়টা ঘর? 1 2 3 4, 4টা শূন্য দিল। 1 2 3 4, এই তো স্থানীয় মান বের হয়ে গেল সার্থক অঙ্কের। এরপরে এটা হলো একটা ফরম্যাট। ছোট আসলে তুমি এইভাবে স্থানীয় মান বের করে দেখাতে পারো, কিন্তু বড় আসলে কি করব? বড় আসলে একটু লিখে লিখে করতে হবে। তো আমি বড় একটা দেখাই। ছোটটা তো দেখালাম, ছোট যে কোনোটা আসলে আশা করি পারবা। আমি বড় একটা দেখাই। আমি বড় দেখাচ্ছি। দেখো 6 নাম্বার, এটা করি 6। তো এখানে আছে 5 9 0 0, কয়টা শূন্য? 1 2 3 4, 1 2 3 4, ওকে। এরপর আছে 7 8 4 5, 7 8 4 5। এই সংখ্যাটা যদি ওইভাবে দাগ দিয়ে করি, করতে পারি, কোনো সমস্যা নেই, জায়গা থাকলে করা যেতেই পারে। কিন্তু আমরা এইভাবে না লিখে এইভাবে লিখি। সংখ্যাটিতে মানে জায়গা যদি তুমি দেখো যে না হয় ওইভাবে দাগ দিয়ে দিয়ে খারাপ দেখা যায়, তাহলে তুমি এইভাবে বাংলায় লিখে দিবে। সংখ্যাটিতে প্রথমে কার স্থানীয় মান বের করা দরকার? এই 5 এর। প্রথমে এখানে যে 5 লিখেছি আমি, এই 5 এর স্থানীয় মান, তারপরে 4, তারপরে 8, তারপরে 7, তারপরে 9, তারপরে 5। কেন? এটা সার্থক অঙ্ক, তাই না? সার্থক অঙ্কের স্থানীয় মান চেয়েছে। তাহলে আমরা লিখব 5 এ, দেখো এই 5 কিন্তু এই 5, ওকে। 5 এর স্থানীয় মান কত? 5 একক সমান 5, তাই না? 5 এর স্থানীয় মান কত? 5 একক 5।
এরপরে কার 4, তাহলে আমরা লিখি 4 এর স্থানীয় মান 4 দশক। কত হবে তোমরা নিজেরাই পারো 40। তারপরে কার 8 এর 8 কত, 8 এর স্থানীয় মান হবে 8 শতক। তাহলে হবে কি 800, কেন 8 এর পরে দুইটা ঘর তাই না, দুইটা শূন্য দিয়ে দিলাম। এটা লেখার সুবিধার জন্য এভাবে আমরা বলি। 7 এর স্থানীয় মান হবে 7 একক দশক শতক হাজার, তাহলে এটা হবে 7000। 7000 আমরা তো লিখতেই পারি। এরপরে দেখো আর কোনো সার্থক অঙ্ক নেই, তারপরে হচ্ছে 9 হচ্ছে সার্থক অঙ্ক। তাহলে আমরা 9 লিখি, 9 এর স্থানীয় মান হবে 9, আমরা ঘরগুলো বলি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তারপরে কি কোটির কয়টা ঘর, কোটির ঘরে আসলে কোনো শেষ নেই। তাহলে আমরা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, কোটির ঘরে এসে আবার একক দশক গুনতে হবে। ঠিক আছে, এটা হলো একক, এটা হলো দশক। তাহলে সাথে শুধু কোটিটা লিখে দিবা। তাহলে দেখো এটা হলো কোটির প্রথম ঘর, তাহলে কোটির প্রথম ঘরটাকে বলা হয় কোটির এককের ঘর, তারপরের ঘরটাকে বলা হয় কোটির দশকের ঘর, তারপরের ঘরটা কোটির শতকের ঘর। ঠিক আছে, তাহলে কি বলবো, 9, 9 এর স্থানীয় মান হবে 9 একক কোটি, সাথে কোটি লিখে দিবা, 9 একক কোটি। ঠিক আছে, একক কোটি লিখলে এরপর আমরা 9 লিখলাম, এখন শূন্য দিব কয়টা, 9 এর পরে কয়টা ঘর, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। তোমরা একটু সুন্দর করে মিলাই লিখবা, তাহলে সুন্দর দেখা যাবে। তারপর হচ্ছে 5 এর জন্য লিখবো, 5 এর স্থানীয় মান হবে 5 দশক কোটি, অর্থাৎ কোটির ঘরে এসে আবার একক দশক শুরু করে দেবো। খেয়াল করো, কোটির প্রথম ঘরটাই একক কোটি, 8 নাম্বার ঘরটাই একক কোটি, আবার সেটাকে বাদ দিয়ে গুনবা না। ঠিক আছে, যে একটা কোটি তারপর একটা একক কোটি তারপর একটা দশক, না এইভাবে না, প্রথম ঘরটাই একক কোটি। দেখো তাহলে আমরা কি লিখবো, 5 লিখবো। 5 লেখার পর কয়টা শূন্য, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, এটা হলো তার স্থানীয় মান। তো এভাবে স্থানীয় মান তুমি লিখতে পারো। যদি আরো একটা ঘর থাকে তুমি কি লিখবা, শতক কোটি, আর একটা ঘর থাকলে হাজার কোটি, তারপর একটা অযুত কোটি, এভাবে আমরা লিখবো। ঠিক আছে, তো আশা করি তোমরা স্থানীয় মান কিভাবে বের করে এটা সবাই পারবা। তো এটা মুছে ফেলি, আশা করি আমি আর একটা করাচ্ছি না, কারণ বাকিগুলো তোমরা নিজেরাই পারবা। যারা পারবা না তারা ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারো, আর না হলে তুমি এগুলো নিজেরাই এভাবে দেখে দেখে নিজেরাই সলভ করে ফেলো। এই ফরম্যাটটা লিখে বাকি সবগুলো সলভ করা। শুধু কি করবা, ঘরের নামটা লিখতে হবে। দেখো ঘরের নাম লিখবা, আর শূন্য কোথা থেকে দিবা, শূন্য কিভাবে গুনবা, এই সংখ্যাটা রেখে পরে কয়টা সংখ্যা আছে সেইগুলো, সেই অঙ্কগুলোর জন্য শূন্য দিয়ে দিলেই চলবে। আমি এটা মুছে ফেলতে চাই। এরপরে দেখো 4 নম্বর যে অঙ্ক রয়েছে 4, সেই 4 নম্বর অঙ্কে বলেছে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 9 অঙ্ক, যদি 9টা অঙ্ক আমি লিখতে চাই তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা কত হবে। এখন দেখো আমি যদি লিখি 1 1 1 1 1 1, এইভাবে যদি আমি লিখতে চাই 1 2 3 4 5 6 7 8 9, এটাও তো 9 অঙ্কের সংখ্যা তাই না, কিন্তু এটা কি সবচেয়ে বড় 9 এর, 9 অঙ্কের মানে 9টা অঙ্ক নিতে চাই, 9 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কি এটা না। মনে করো 3 5 7, এখানে কয়টা অঙ্ক আছে, 3টা, এটা কি 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা না। আচ্ছা তোমাকে যদি বলা হয় শুধু একটা অঙ্ক দিয়ে একটা সংখ্যা লিখবো, কিন্তু সবচেয়ে বড় কোনটা, খেয়াল করো একটা অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত, একটা অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9, তাই না। দুইটা অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত, দুইটা নয়। কারণ কি, এরপরে যদি তুমি 99 পরে যদি 100 লিখো তাহলে তো 3 অঙ্ক হয়ে গেল তাই না। তাহলে এরপরে কত, 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা। তাহলে এখন তোমাকে যদি বলে 9 অঙ্কের সবচেয়ে বড়, 4 নম্বর প্রশ্নটা পড়ো তোমরা। 4 নম্বর প্রশ্ন বলছে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখো এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখো। তো 9 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত, সবচেয়ে 9 অঙ্কের সবচেয়ে, তুমি এইভাবে লিখবা, যখন খাতায় লিখবা তখন লিখবা 9 অঙ্কের 9 অঙ্কের 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9, কয়টা না, 9টা নয়। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কত হবে, 9 অঙ্কের সবচেয়ে, এরপরে লিখবা এবং ক্ষুদ্রতম সংখ্যা,
9 অঙ্কে 9টা অঙ্ক থাকবে, সবচেয়ে ছোট সংখ্যাটা কত? তাহলে ছোট সংখ্যাটা হবে 1 দিয়ে 1 2 3 4 5 6 7 8, 8টা শূন্য। তাহলে 9টা অঙ্ক হইলো না? 1 দিয়ে যদি আমি 8টা শূন্য দিই তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটা পাওয়া যাবে। এটাই 9 অঙ্কের সবচেয়ে ছোট, এর চেয়ে আর ছোট সংখ্যা পাওয়া না 9 অঙ্কে। তো আশা করি বুঝছো। এরপরে 5 নাম্বার কি বলছে? 5 নাম্বারটাও আরো সহজ বলেছে, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার। মানে তোমাকে অনেকগুলো ক আর খ নাম্বারে অনেকগুলো অঙ্ক দিছে, তুমি একটু প্রশ্নটা দেখো সবাই। প্রশ্নে দেখো লেখা আছে যে ক নাম্বারে এইভাবে বলেছে যে 4 5 1 2 8 9 3 বলছে একই অঙ্ক প্রতিটা অঙ্ক একবার ব্যবহার করে সবচেয়ে বড় সংখ্যাটা কত হবে আর সবচেয়ে ছোট সংখ্যাটা কত হবে, যদি এই অঙ্কগুলো দিয়ে করতে চাই, সবচেয়ে বড়টা আর সবচেয়ে ছোটটা। ঠিক আছে, তাহলে কিভাবে লিখবো? তাহলে লিখবো, আমরা লিখবো অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা বললে সবসময় বড় থেকে ছোট লিখে দিবে। যদি তোমাকে অঙ্ক দিয়ে দেয়, খেয়াল করো এখানে কিন্তু কোনো অঙ্ক দেয়নি, শুধু বলে দিয়েছে যে 9 অঙ্কের বড় সংখ্যাটা লেখো, তাহলে আমরা 9 দিয়ে লিখবো। যদি বলে 4 অঙ্কের বড় সংখ্যাটা লেখো, তাহলে 4টা 9 লিখবো। 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা 5টা 9। কিন্তু তোমাকে যদি বলে যে অঙ্ক দিয়ে দেয় এবং যদি বলে যে এগুলা দিয়ে সবচেয়ে বড় কত হবে, তাহলে বড় থেকে ছোট লিখে দিবা। তাইলে হয়েছে। কি বলবো? তাহলে কিভাবে লিখবো? বড় থেকে ছোট যদি লিখি তাহলে আমরা কি পেয়ে যাব? সবচেয়ে বড় সংখ্যাটা পেয়ে যাব। তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা কত হবে? 9 8, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 4 3 2 1, এটাই সবচেয়ে বড় সংখ্যা এই অঙ্কগুলো দিয়ে। ক্ষুদ্রতম বললে তুমি কি করবা সেটা তুমি এখন নিজেই বুঝতেছো, ছোট থেকে বড় লিখে দিবে। তাহলে কি হবে? 1 2 3 4 5 8 9 হয়ে গেল। এবার কিন্তু খ নম্বরে যেটা রয়েছে সেখানে একটু কথা রয়েছে, সেখানে এইভাবে বলেছে খ নম্বর অঙ্কটা। খ নম্বর অঙ্কের সংখ্যাগুলো একটু চেঞ্জ আছে। 4 0 5 3, তারপরে রয়েছে 9 8 7, এভাবে রয়েছে। তো সবচেয়ে বড় সংখ্যা কি হবে? আগের কথা, বড় থেকে ছোট। এটা হলো খ, 5-এর খ নাম্বার করতেছি। তো এখানে দেখো বলছে যে অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা। তাহলে সবচেয়ে বড় কত? 9, তারপরে কত? 8, তারপরে কত? 7, তারপরে কত? 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 0, তাই না? 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 7টা অঙ্ক ব্যবহার করি, 7টি অঙ্ক। ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? এখন তুমি যদি 0 থেকে শুরু, তাহলে ছোট থেকে বড়, মানে কি 0 আগে আসবে, তারপর 3 আসবে, এভাবেই তো আসার কথা ছিল। কিন্তু 0 আগে দেওয়া আর না দেওয়ার মধ্যে কোনো তফাৎ আছে? আমি যদি লিখি 0 3, তাহলে এটা তো কেউ মুছেও দিল, এটা তো কোনো প্রয়োজন নেই। তাহলে তো অঙ্কটা 6 অঙ্ক হয়ে গেল না? যদি 0 থেকে শুরু করি, 0টা তো বাদ দিয়ে দেওয়া যায়। এই কারণে 0টা যেন বাদ না যায়, এই জন্য কি করতে হবে? 0টাকে এক ঘর আগে দিতে হবে। মনে রাখবা 0 বাদ দেওয়া যাবে না, 0 এক ঘর পরে দিতে হয় যখন 0 সহ কোনো সংখ্যা লিখতে হয়। ঠিক আছে, 0টা এক ঘর পরে দিতে হবে সবচেয়ে ছোট সংখ্যা লেখার ক্ষেত্রে। 0 4 5 7 8 9, দেখো এটাই হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। তার মানে 0 যদি কখনো থাকে তাহলে সেটাকে এক ঘর পরে দিয়ে দেব, শেষ কাজ। এরপরে বলছে 5 নাম্বার। 6 নাম্বার বলছে 6 নাম্বার কি বলেছে দেখো। 6 নাম্বার বলেছে যে 7 অঙ্ক, তুমি তোমার বইতে অবশ্যই প্রশ্নটা মিলাও, তাহলে আশা করি বুঝতে পারবে। এই ভিডিওটা যদি বুঝতে সমস্যা হয় তুমি টেনে টেনে আবার দেখবে, তাহলে আশা করি বুঝে যাবে। আর না বুঝলে ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারো। সেটা হলো 7 অঙ্ক। দেখো 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 থাকবে, শেষে 6 থাকবে। অর্থাৎ এমন একটা সংখ্যা লেখো যেটার প্রথমে 7 থাকবে, শেষে 6 থাকবে এবং সবচেয়ে বড় সংখ্যা কোনটা। আমি যদি প্রথমে 1 আর শেষে 2 দিয়ে দিই, সবচেয়ে বড় সংখ্যা লেখার জন্য মাঝখানে কি দিবা? 9 দিবা।
সবচেয়ে ছোট সংখ্যা লেখার জন্য মাঝখানে শূন্য দিবা, সবচেয়ে বড় সংখ্যা লেখার জন্য মাঝখানে, অর্থাৎ কোনো একটা অঙ্ক যদি নির্দিষ্ট করে তোমাকে বলে দেয় যে এই অঙ্কটা নির্দিষ্ট করে রাখো, আর প্রথমে অথবা শেষে যেখানেই বলো আগে রেখে দিবা। যদি সবচেয়ে বড় বলে তাহলে সব 9 দিয়ে দিবা বাকি সংখ্যাগুলো, আর সবচেয়ে ছোট বলে শূন্য দিবা, তাহলে কাজটা হয়ে গেল। এখন দেখো তাহলে কত অঙ্ক? 7 অঙ্ক। তাহলে কয়টা অঙ্ক চলে গেল? 2টা অঙ্ক চলে গেল। অর্থাৎ আমাকে যদি বলে যে প্রথমে 7 রাখো শেষে 6 রাখো, 7 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটা লেখো, তাহলে 7টা অঙ্ক লিখতে হলে তো 7টা অঙ্ক দিতে হবে। তাহলে আমি তো 2টা অঙ্ক অলরেডি তারা নিজেরাই বলে দিয়েছে যে এই দুইটারই ফিক্সড রাখো, তাহলে বাকি থাকে কয়টা? 5টা। তাহলে আমার 9 দিতে হবে কয়টা? 5টা। আর ছোট বললে 5টা শূন্য দিতে হবে। ওকে, তাহলে আমরা কিভাবে কথাটা কিভাবে লিখবো খাতার মধ্যে? আমরা লিখবো, এটাও মুছে বলি, প্রশ্নের সাথে মিলিয়ে দেখো, অর্থাৎ যে প্রশ্নটা বলেছে আমরা লিখব প্রথমে 7 ও শেষে 6 নির্দিষ্ট করে গঠিত 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে প্রথমে 7 আর শেষে 6 থাকবে, প্রথমে 7 তারপরে শেষে 6 থাকবে। ওকে, আমার আর কয়টা 9 লাগবে? 5টা 9 লাগবে। ওকে, তাহলে লিখি 1 2 3 4 5। আবার তোমরা কিন্তু ওই 5টা একদম 7টাই 9 দিয়ে দিও না, তাহলে কিন্তু ভুল হবে, কারণ ওরা ফিক্স তো করেই দিয়েছে, তাই না? আর ছোট বললে মাঝখানে শূন্য দিয়ে দিবে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা 7 আর 6 থাকবে, মাঝখানে গুলো 1 2 3 4 5, 5টা শূন্য হবে, শেষ। এরপরে বলছে 7 নম্বরে একেবারেই সহজ একটা অঙ্ক, সেখানে বলেছে যে 7 3 4 5 5 এর অঙ্কগুলোকে বিপরীত ক্রমে সাজালে একটা সংখ্যা হবে, মানে উল্টা করে যদি সাজাও তাহলে সেই সংখ্যাটারে কথায় লিখে দাও। তাও তো সহজ। তাহলে আমরা লিখব 7 3 4 5 5 সংখ্যার অঙ্কগুলো, তুমি দেখে দেখে লিখবে, ওখানে যেটা লেখা আছে, অঙ্কগুলো বিপরীত ক্রমে সাজালে গঠিত আচ্ছা আমি নিচে লিখি, গঠিত সংখ্যাটা কি হবে? এটার উল্টা করে লিখবা, জাস্ট আর তো কিছুই না। তাহলে হবে 5 5 4 3 7। এবার বলছে এটাকে কথায় লেখো, তাহলে আমরা লিখি 4 3 7। এটাকে যদি কথায় লিখি প্রথমে কমা ব্যবহার করতে হবে, তাহলে কত লিখবো? 55,437। শেষ। তোমাদের এই অধ্যায়ে যে অঙ্কগুলো ছিল সেগুলো আমি সবগুলো করে দিয়েছি, আর বাকি যে অঙ্কগুলো ছিল যেগুলো করিনি সেগুলো আসলে আমার ওই অংশটুকু দেখে যদি করো তাহলে আমার মনে হয় না কারো কোনো সমস্যা থাকবে। তো এরপরের ক্লাসে আমরা 1.2 এর অংশ নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো এবং পড়াশোনা শুরু করো, যেহেতু তোমরা নতুন ক্লাসে উঠেছ এবং এগুলো একটু ভিন্ন, তোমাদের ক্লাস 5 থেকে একটু বেশিও। তো এই জন্য একটু এই ক্লাসে ভালোভাবে নিতে পারলে এরপরের ক্লাসগুলোতে তুমি অবশ্যই সব কিছু বুঝে যাবে খুব সহজে, কারণ এই ক্লাসের মধ্যে বীজগণিত তোমাদের শুরু হবে। তো বীজগণিতের ক্লাসগুলো মনোযোগ দিয়ে করলে একেবারে সহজ মনে হবে বীজগণিত। তো তোমরা ভালো থাকো, সবাই পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।